শেখ হাসিনা কারোর সাথে জেলাসি করে না। শেখ হাসিনা ফাদার অব দ্য নেশনের মেয়ে, বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে। আমি দেশও বেচি না, দেশের স্বার্থ বেচি না। দেশের স্বার্থ বিবেচনায় হবে তিস্তা মহাপরিকল্পনা চুক্তি। রেল ট্রানজিট দিলে সমস্যা কোথায়, প্রশ্ন প্রধানমন্ত্রীর। যারা দেশ বিক্রির কথা বলে তারাই হয়েছে ভারতের কাছে বিক্রি। বেগম জিয়াকে বিদেশ পাঠাতে মিশনগুলোতে দৌড়ঝাঁপ করছে বিএনপি। সংবাদ সম্মেলনে জানালেন মির্জা ফখরুল, প্রধানমন্ত্রীর ভারত সফর ব্যর্থ, চুক্তি হয়েছে দেশের স্বার্থ বিরোধী। রূপকথাকেও হার মানায় ছাগলকাণ্ডে আলোচিত মতিউরের স্ত্রী লায়লা। শিক্ষক হয়েও পাহাড়সম সম্পদের মালিক বেনজিরের পাসপোর্ট জালিয়াতি নিয়ে 7 কর্মকর্তাকে দুদকে জিজ্ঞাসাবাদ। বোট ক্লাবে ব্যবসায়ীকে হত্যা চেষ্টা মামলায় চিত্রনায়িকা পরিমণির জামিন। 1 অক্টোবর অভিযোগ গঠনের শুনানি। অনৈতিক সম্পর্কে জড়িয়ে চাকরি হারালেন পুলিশের এডিসি সাকলায়েন। এবং গ্রাউন্ড স্ক্যানিংয়ের পার হয়ে যায় ঘন্টার পর ঘন্টা। টিকিট বিড়ম্বনা থাকলেও সিট ফাঁকা থাকে উড়োজাহাজে। নাজেহাল প্রবাসীরা। শাহজালালের গণশুনানিতে নানা অভিযোগ। সময় সংবাদের সঙ্গে আছে আমি কামরুজ্জামান মামুন। তিস্তা প্রকল্পে ভারত চীন 2 দেশই প্রস্তাব দিয়েছে। যাদের প্রস্তাব লাভজনক হবে তাদেরটি গ্রহণ করবে বাংলাদেশ। সকালে গণভবনে ভারত সফর পরবর্তী সংবাদ সম্মেলনে একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানান, রেল করিডোর উন্মুক্তের নামে দেশ বিক্রি করছেন না তিনি। জবাব দেন, যারা বিক্রির সমালোচনা তুলেছে তারাই বিক্রি হয়ে আছে। এছাড়া সংবাদ সম্মেলন থেকে নোবেলজয়ী ডক্টর ইউনূসকে উন্মুক্ত বিতর্কে আসার চ্যালেঞ্জও ছুঁড়ে দেন সরকার প্রধান। প্রদানের জন্য সবিনয় অনুরোধ করছি। চলতি জুন মাসেই 2 দফায় দিল্লিতে নজিরবিহীন সফর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথম দফায় 3 দিন আর দ্বিতীয় দফায় 2 দিনের রাষ্ট্রীয় সফরের তথ্য জাতির কাছে তুলে ধরতে মঙ্গলবার সকালে গণভবনে সংবাদ সম্মেলনে আসেন সরকার প্রধান শেখ হাসিনা। প্রথম ভাগে লিখিত বক্তব্যে সরকার প্রধান তুলে ধরেন ভারত সফরে সম্পাদিত রাষ্ট্রীয় বিভিন্ন ইস্যু। এরপর উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী। আসে ভারতের রেল করিডোর ব্যবহার প্রসঙ্গ। সরকার প্রধানের সাফ জবাব, দেশ বা দেশের স্বার্থ কোনোটাই বিক্রি করছেন না তিনি। একটা দেশের মধ্যে হঠাৎ ট্রানজিট দিলেই বা ক্ষতিটা কি? বিক্রিটা তাহলে ওজনটা কিসে মাপছে আর বিক্রিটা হয় কিভাবে? আসলে যারা এটা বলে তারা নিজেই ভারতের কাছে বিক্রি করা। যখন মিলিটারি ডিক্টেটর এসেছে, জিয়া, এরশাদ, খালেদা জিয়া উপর দিয়ে ভারত বিরোধী কথা বলেছে আর ভারতে যেয়ে তাদের পা ধরে বসে থেকেছে। আমরা বাংলাদেশে কি চারিদিকে দরজা বন্ধ করে বসে থাকবো? সেটা হয় না, কোনো দেশ পৃথিবীতে থাকে না। আমি তো বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে। আমি দেশও বেচি না, দেশের স্বার্থ বেচি না। আমি সবসময় দেশের স্বার্থ রক্ষা করেই চলি। নোবেলজয়ী ডক্টর ইউনূসকে সরকার কর্তৃক আইনিভাবে হয়রানি করা হচ্ছে কিনা এমন প্রসঙ্গে প্রশ্ন করলে শেখ হাসিনা বলেন, সাহস থাকলে উন্মুক্ত বিতর্কে আসবেন প্রফেসর। লেবাররা লেবার কোর্টে মামলা করছে, সেই মামলায় সে শাস্তি পেয়েছে। এখানে আমার কি দোষ? রাজনৈতিক দল করতে পারলো না কেন? সে যদি গ্রামের মানুষকে এত কিছু দিয়ে থাকে তো সেই মানুষগুলো তো তার জন্য ঝাঁপিয়ে আসবে না? আসেনি কেন? জেলাসি করার কি আছে? সে আসুক না, মাঠে আসুক, চলুক আমার সাথে। আমেরিকার ডিবেট হয় না, চলুক না, আসুক, কথা বলবো। শেখ হাসিনা কারোর সাথে জেলাসি করে না। শেখ হাসিনা ফাদার অব দ্য নেশনের মেয়ে, বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে। অন্তত এই জায়গাটায় কেউ আসতে পারবে না। ভারত সফরে বহুল প্রত্যাশিত তিস্তা নিয়ে কতটুকু অগ্রগতি হলো সাংবাদিকদের এমন জানতে চাওয়ায় শেখ হাসিনা মমতা ব্যানার্জির মন্তব্য টেনে বলেন, তিস্তা বা গঙ্গা কোনো ক্ষেত্রেই পশ্চিমবঙ্গের সঙ্গে দ্বন্দ্ব নেই বাংলাদেশের। তিস্তা প্রজেক্টটা এবার করার জন্য ভারত সহযোগিতা করবে এবং আমাদের যৌথ কমিটি হবে। এখানে টেকনিক্যাল গ্রুপ আসবে, কথা বলবে, আলোচনা করবে, তারপরে সমঝোতা হবে। আর মমতা ব্যানার্জির যে চিঠি, সেটা তো উনি লিখেছেন ওনার দেশের প্রধানমন্ত্রীকে। এটা তো তাদের আভ্যন্তরীণ ব্যাপার, এখানে আমার তো কিছু বলার নাই। ভারত নাকি চীন, তিস্তায় 2 দেশের প্রস্তাব থাকলেও যেখানে লাভ সেখানেই সাড়া দেয়া হবে বলেও জানান প্রধানমন্ত্রী। তিস্তা প্রজেক্ট আমরা যেটা নিয়েছি, চীনও একটা ফিজিবিলিটি স্টাডি করেছে, ভারতও একটা করবে। আমাদের কাছে যেটা সব থেকে বেশি গ্রহণযোগ্য, লাভজনক, আমরা সেটাই করব। ভারত যদি আমাদের তিস্তা প্রজেক্টটা করে দেয় তাহলে আমাদের সব সমস্যাই তো সমাধান হয়ে গেল। এই পানি নিয়ে আর প্রতিদিন প্যাঁ করতে হবে না, আমরা সেই সুবিধাটা পাবো। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে রাসেলস ভাইপার সাপের উপদ্রব বেড়ে যাওয়ার বিষয়ে সরকার প্রধানের দৃষ্টি আকর্ষণ করলে সবাইকে সাবধানে থাকতে এবং প্রাণীকুলকে উত্ত্যক্ত না করার পরামর্শ দেন বঙ্গবন্ধু কন্যা।
জীব জন্তু পশু সাপ যাই বলেন, এরা কিন্তু খামাখা কোনোদিন কোনো মানুষকে আক্রমণ করে না। ভয় করলে মানুষকেই ভয় করতে হয়, জীবজন্তু সাপকে না। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের সঙ্গে গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে রাজ্যকে এড়িয়ে যাওয়ার বিষয়ে একদিন আগেই অভিযোগ তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সরকারি সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, পশ্চিমবঙ্গ প্রশাসনকে যথাসময়ে সব তথ্য জানানো হয়েছিল, এমনকি তাতে সাড়াও দিয়েছিল মমতা প্রশাসন। ভারত থেকে সে খবর জানাচ্ছেন সুব্রত আচার্য। 2023 সালের 24 জুলাই ভারতের কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সচিবালয় নবান্নে গঙ্গার পানি বণ্টন চুক্তির নবায়ন প্রসঙ্গে চিঠি দেয়। চাওয়া হয় রাজ্য সরকারের একজন প্রতিনিধি। সে বছরের 25 আগস্ট রাজ্যের সেচ দপ্তরের প্রধান প্রকৌশলীকে গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নের কারিগরি কমিটির জন্য নিযুক্ত করেন মমতা। শুধু তাই নয়, চলতি বছরের 5 এপ্রিল রাজ্য সরকারের পক্ষ থেকেও একজন যুগ্ম সচিব কেন্দ্রীয় সরকারের কাছে আগামী 30 বছরের জন্য কতটা পানি প্রয়োজন সে বিষয়ে বিস্তারিত একটা প্রতিবেদনও দাখিল করেন। কেন্দ্রীয় সরকার বাংলার জল বিক্রি করে দিচ্ছে। সোমবার রাজ্যটির প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় যখন গঙ্গার পানি বণ্টন চুক্তি নিয়ে তার সরকারকে না জানানোর অভিযোগ তোলেন এবং বাংলাদেশের কাছে পানি বিক্রি করে দেওয়ার মতো প্রসঙ্গ সামনে আনেন, ঠিক তখনই দেশটির সর্বভারতীয় গণমাধ্যমে সরকারি সূত্রের বরাত দিয়ে তারিখ ধরে মমতা প্রশাসনকে সব তথ্য অবগত করার বিষয়টি প্রকাশ্যে আনল। 1996 সালে 12 ডিসেম্বর ভারতের তৎকালীন দেবগুড়ার সরকারের সময় পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ঐতিহাসিক গঙ্গার পানি বণ্টন চুক্তি সম্পূর্ণ হয়। 30 বছরের এই চুক্তির মেয়াদ শেষ হবে 2026 সালের 12 ডিসেম্বর। গত 28 বছর ধরেই দুই দেশের যৌথ নদী কমিশনের তদারকিতে সমানভাবে গঙ্গার পানি পাচ্ছে। এখনো পর্যন্ত এই চুক্তি নিয়ে কোনো পক্ষই তেমন গুরুতর কোনো অভিযোগও উত্থাপন করেনি। ফলে নতুন করে এই চুক্তির মেয়াদ বাড়ানো হওয়ার আগে এই ধরনের আপত্তিকে প্রতিবেশী দুই দেশের সুসম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব পড়বে বলেও গণমাধ্যমগুলো সতর্ক করছে বলে মত সংশ্লিষ্টদের। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। তিস্তা কিংবা গঙ্গা নিয়ে কোনো চুক্তি কিংবা সমঝোতা স্মারক স্বাক্ষর হয়নি ভারত বাংলাদেশের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠকে। তা না হলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের কঠিন প্রতিক্রিয়াকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করছেন ভারতের রাজনীতি বিশ্লেষকরা। তিস্তা চুক্তি ভেস্তে যাওয়ার পেছনে তারা যেমন কেন্দ্র ও রাজ্য সরকারের রাজনৈতিক টানাপোড়েনকে দায়ী করছেন, তেমনি মনে করছেন গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নেও এর নেতিবাচক প্রভাব পড়বে। সুব্রত আচার্যের আরও একটি প্রতিবেদন। 22 জুন ভারতের রাজধানী নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে ভারত বাংলাদেশ সরকার প্রধানের সঙ্গে হওয়া দ্বিপাক্ষিক বৈঠকে যে সমঝোতা সই হয়েছে এর মধ্যে কোথাও নেই তিস্তার পানি চুক্তি, নেই 2026 সালে শেষ হওয়া গঙ্গা পানি বণ্টন চুক্তির নবায়ন প্রসঙ্গ। যদিও দুই দেশের ভীষণ স্টেটমেন্টে গঙ্গার পানি বণ্টন চুক্তির নবায়ন প্রসঙ্গে এর আগে গঙ্গার নাব্যতার পরিমাণ নির্ণয়ের কারিগরি কমিটি পরিদর্শন করার কথা বলা হয়। আর এটা নিয়েই শুরু বিতর্ক। সোমবার নবান্নে নিজের অবস্থান শুধু পরিষ্কারই করেননি মমতা, এই চুক্তি নিয়ে মোদী প্রশাসনকে কার্যত হুমকিও দিয়েছেন নেত্রী। এর মধ্যে বিক্রি করে দিল বাংলার জল না জানিয়ে। এটা দরকার হলে যদি না শোনে একতরফা কোনো সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে কিন্তু বাংলা জুড়ে আন্দোলন চলবে। তিস্তা এবং গঙ্গার পানি বণ্টন চুক্তি নিয়ে মমতার এমন কঠোর মনোভাবের পেছনে তার রাজনৈতিক অবস্থানকে সামনে আনছেন বিশ্লেষকরা। দুটো স্ট্যাচু করে দিয়েছিলাম। সম্প্রতি লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে আগের চেয়ে রাজনৈতিকভাবে শক্তিশালী তৃণমূল দলটির 22 সাংসদ থেকে বেড়ে এবার হয়েছে 29 সাংসদ। বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারের কাছে প্রায় 1,30,000 কোটি টাকা বকেয়া পায় মমতা সরকার। এছাড়াও পশ্চিমবঙ্গের বহু প্রকল্প বিজেপির রাজনৈতিক কারণে বন্ধ রেখেছে। বিষয়টা রাজনৈতিক সম্পূর্ণ, এই কারণেই যে 2026 সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন, ফলে পশ্চিমবঙ্গ মানুষের কাছে যদি তৃণমূল কংগ্রেস এরকম একটা ধারণা তৈরি করতে পারে যে বাংলার মানুষকে বঞ্চিত করে প্রতিবেশী বাংলাদেশ রাষ্ট্রকে সহায়তা করা হচ্ছে, সেটা ভারতীয় জনতা পার্টির পক্ষেও রাজনৈতিকভাবে
ক্ষতি হতে পারে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন বিজেপির ওপর উল্টো চাপ তৈরিতে তিস্তা গঙ্গা ইস্যুকে বড়সড় হাতিয়ার হিসেবেও ব্যবহার করতে চাইছেন মমতা। বিশেষ করে সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। প্রধানমন্ত্রীর একক সিদ্ধান্তের কারণে বেগম জিয়া উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব। বলেন, দেশি বিদেশি সংস্থার প্রচেষ্টার পরও পরিবারের আবেদন নাকচ করে দেন সরকার প্রধান। তিনি অভিযোগ করেন, রাজনীতি থেকে দূরে সরিয়ে দিতেই সরকারের এই ষড়যন্ত্র। প্রধানমন্ত্রী ভারত সফরে দেশের স্বার্থ আদায়ে ব্যর্থ হয়েছেন দাবি করে বিএনপি মহাসচিব বলেন, পার্শ্ববর্তী দেশের সঙ্গে যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে তা স্বার্থবিরোধী। হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে বরাবরই উদ্বেগ প্রকাশ করেছেন তার চিকিৎসকরা ছাড়াও বিএনপি নেতারা। এমনকি শুক্রবার রাতে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে সিসিইউতে ভর্তি করা হয় বিএনপি নেত্রীকে। একদিন পরই তার হার্টে বসানো হয় পেসমেকার। সেই বেইলটাকে দেওয়া হচ্ছে না। বেগম জিয়ার অসুস্থতা ও সমসাময়িক ইস্যুতে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি অভিযোগ করেন, পরিবার সহ বিভিন্ন দেশি বিদেশি সংস্থার উদ্যোগের পরেও সরকার প্রধান বেগম জিয়াকে চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে দেননি, আবেদন নাকচ করে দেন বলেও দাবি তার। আপনারা জানেন, আমরা কম চেষ্টা করি, সরকার এখানে কোনো কৃতিত্ব নাই। তাকে বাইরে পাঠানোর জন্য সব ব্যবস্থা হয়ে গিয়েছিল পরিবারের আবেদন ক্রমে। ফাইনালি যখন এটা প্রধানমন্ত্রীর কাছে গেছে, প্রধানমন্ত্রী এটাকে রিজেক্ট করেছেন। শুধু এটা নয়, আমরা বিভিন্ন মিশনগুলোকেও কাছে আমরা চিঠি দিয়েছিলাম, তারা চেষ্টা করেছে, তারা বারবার চেষ্টা করে ফেরত এসছে। তারা বলেছে, ইউ আর সরি, উই আর আনডান। উনি শুনবেন না, হি ইজ ভেরি ভিন্ডিকটিভ। উদ্দেশ্যটাকে পলিটিক্স থেকে দূরে সরিয়ে দেওয়া। সরকার চায় না যে বিএনপি কোনো নির্বাচন আসুক, কারণ তারা জানে যে বিএনপি নির্বাচনে আসলে, বিদল নির্বাচনে আসলে তাদের জামানত কারো থাকবে না। সম্প্রতি প্রধানমন্ত্রীর ভারত সফর ও সেখানে 10টি চুক্তির প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রী এ সফরে দেশের স্বার্থ আদায়ে ব্যর্থ হয়েছেন। দেশবিরোধী চুক্তি দাবি করে তা প্রত্যাখ্যান করেন বিএনপি মহাসচিব। ভারতকে সকল প্রকার সুবিধা প্রদানের বিনিময়ে ভারতের কাছ থেকে বাংলাদেশের কোনো স্বার্থ আদায় করতে শেখ হাসিনা সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। এই ম্যান্ডেটবিহীন সরকারের নতজানু পররাষ্ট্র নীতির বহিঃপ্রকাশই এটা। বাংলাদেশের স্বার্থবিরোধী হওয়ায় বিএনপি এই চুক্তিগুলি প্রত্যাখ্যান করছে। সরকার প্রধানের ভারত সফরের বিস্তারিত নিয়ে আগামী 28 জুন দলের নীতি নির্ধারকরা সংবাদ সম্মেলন করবেন বলেও জানান বিএনপি মহাসচিব। বিস্তারিত তথ্য সম্বলিত সংবাদ সম্মেলন। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের সংবাদ মাধ্যম ও সাংবাদিকদের অনুসন্ধানমূলক প্রতিবেদনের প্রতি সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্র। সাবেক আইজিপি বেনজির আহমেদ সহ কিছু কর্মকর্তার দুর্নীতি নিয়ে সম্প্রতি প্রতিবেদনের পর সংবাদ প্রকাশে সতর্ক থাকার বিষয়ে বিবৃতি দেয় বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন BPSA। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান জানতে চাওয়া হলে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বাংলাদেশের গণমাধ্যম ও গণমাধ্যম কর্মীদের স্বাধীন ভূমিকার সমর্থনে কথা বলেন। ওয়াশিংটন ডিসি থেকে দস্তগীর জাহাঙ্গীরের রিপোর্ট। সম্প্রতি বাংলাদেশের গণমাধ্যমে প্রভাবশালী বেশ কয়েকজন ব্যক্তির অনিয়ম দুর্নীতি ইস্যুতে অনুসন্ধানমূলক ধারাবাহিক প্রতিবেদন প্রকাশিত হয়। এগুলোকে আংশিক ও উদ্দেশ্য প্রণোদিত দাবি করে বিবৃতি দেয় বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন BPSA। আহ্বান জানানো হয় রিপোর্ট প্রকাশে আরও সতর্ক হবার। BPSA এর বিবৃতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তীব্র প্রতিবাদ জানায় সাংবাদিক ও সম্পাদকদের বিভিন্ন সংগঠন। এবার বাংলাদেশের গণমাধ্যম ইস্যুতে নিজেদের অবস্থান জানালো যুক্তরাষ্ট্র। সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে BPS এর বিবৃতির বিষয়ে প্রশ্ন করা হয় মুখপাত্র ম্যাথিউ মিলারকে। এ সময় তিনি বাংলাদেশের সংবাদ মাধ্যম ও সাংবাদিকদের অনুসন্ধানমূলক প্রতিবেদনের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের কথা জানান। We strongly support the role of a free and independent media in maintaining effective democratic institutions and promoting government transparency. We object to any efforts to harass or intimidate journalists to prevent them from conducting their important work. মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, বাংলাদেশের সাংবাদিকদের অনুসন্ধানমূলক কাজের প্রতি যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন রয়েছে। মুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ইন্দো প্যাসিফিক অঞ্চলের শান্তি, নিরাপত্তা এবং স্থিতিশীলতা ইস্যুতে হাসিনা মোদি দ্বিপাক্ষিক বৈঠকের বিষয়েও এদিন প্রশ্ন করা হয় ম্যাথিউ মিলারকে। জানতে চাওয়া হয়, ইন্দো প্যাসিফিক অঞ্চল নিয়ে দুই সরকার প্রধানের দৃষ্টিভঙ্গি মার্কিন স্বার্থের প্রতিফলন ঘটায় কিনা।
জবাবে মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, ইন্দো প্যাসিফিক অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতাকে সমর্থন করে যুক্তরাষ্ট্র। We do support peace and stability in the Indo-Pacific region. That has been a hallmark of our engagement in that region. মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে ম্যাথিউ মিলার বাংলাদেশ এবং ভারতের ইন্দো প্যাসিফিক জোন নিয়ে যৌথ বিবৃতির উপর মন্তব্য করতে অস্বীকৃতি জানালেও তিনি বলেন, ইন্দো প্যাসিফিক জোনে বাংলাদেশ এবং ভারতের সাথে যুক্তরাষ্ট্র সর্বদাই কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ এবং আগ্রহী। দস্তগীর জাহাঙ্গীর, সময় সংবাদ, স্টেট ডিপার্টমেন্ট, ওয়াশিংটন ডিসি। সময় সংবাদ আরও থাকছে। পাইলিংয়ের সময় কেটে যায় তিতাসের পাইপ। ময়মনসিংহ ও নেত্রকোনায় বাসাবাড়িতে নেই গ্যাস, জ্বলছে না চুলা। সিএনজি ফিলিং স্টেশনেও দীর্ঘ লাইন। রূপকথার আলিফ লাইলাকেও যেন হার মানায় রায়পুরার লাইলা কাহিনী। ছাগলকাণ্ডের পর থেকেই লাপাত্তা রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের প্রথম স্ত্রী লাইলা কানিজ লাকি। শিক্ষক হয়েও পাহাড়সম সম্পদের মালিক, রাতারাতি রাজনৈতিক ব্যক্তিত্ব হওয়ায় বিস্মিত স্থানীয়রা। 15 বছরে তার সম্পদ গিয়ে ঠেকেছে 10 কোটিরও বেশি। জনপ্রতিনিধি হলেও কাছে ঘেঁষতে পারত না সাধারণ মানুষ। জমি দখল, সন্ত্রাসী দিয়ে হামলা করে সন্তানের নামে সম্পদ গড়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ছাগলকাণ্ডের পর থেকে লাপাত্তা রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের প্রথম স্ত্রী লায়লা কানিজ লাকি। তার নামে বেনামে রয়েছে অঢেল সম্পদ। রাজধানীর তিতুমির সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষক হয়ে কিভাবে তিনি পাহাড় সম সম্পদের মালিক বনে গেলেন, এ নিয়ে বিস্মিত সাধারণ জনগণ। এলাকায় তার ভয়ে কেউ মুখ খুলতেও সাহস পায় না, এমন অভিযোগও রয়েছে এলাকাবাসীর। অবৈধ সম্পদের বিশালতার উপর ভর করে শিক্ষকতা পেশা ছেড়ে রাজনীতিতে যোগ দিয়ে হয়ে যান রাজনৈতিক নেত্রী। 2022 সালে রায়পুরার উপনির্বাচনে প্রভাবশালী স্বামী মতিউর রহমানের অর্থের প্রভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন লায়লা কানিজ। তবে নিয়মিত অফিস করতেন না, এমনকি জনপ্রতিনিধি হলেও সাধারণ মানুষ তার দরবারে হাজির হতে পারত না। ঈদুল আজহার 2 দিন আগে সবশেষ আগে অফিস করলেও এরপর আর জনসম্মুখে দেখা যায়নি এ জনপ্রতিনিধিকে। কিন্তু কবে আসবেন তাও বলেননি, ছুটিও নেননি। অফিস কক্ষে ঝুলছে তালা, ব্যাহত হচ্ছে কার্যক্রম। এরই মধ্যে তার উপর দেশত্যাগের নিষেধাজ্ঞাও আরোপ করা হয়েছে। আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়েও ওনার সাথে যখন ইচ্ছে কথা বলতে পারিনি বা দেখা করতে পারিনি, কোনো সমস্যার কথাও জানাতে পারিনি। আমরা পারিনি, আমি ভাইস চেয়ারম্যান হয়ে পারিনি, তাহলে সাধারণ মানুষ কতটুকু পারবে? ওনার যে স্টাফগুলো ছিল বা আছে, ওনাদের সবাইকে নিষেধ করা ছিল যে কোনো সাধারণ মানুষ যাতে ওনার রুমে না যায়। আপনারা অনেক কিছু লেখেন, পেপারে লেখেন, পেপারে লিখে ছাপাই দেন, কেন করি না কি করি না সব আপনারা তো দিয়ে দিচ্ছেন। আমার কিছু বলার আছে? মাত্র 15 বছরে তার সম্পদ গিয়ে ঠেকে 10 কোটির বেশি, যা উপজেলা পরিষদ নির্বাচনের হলফনামায় স্থাবর অস্থাবর সম্পত্তির মূল্যে উল্লেখ করা হয়েছে। যদিও প্রকৃত বাজার মূল্য 4 থেকে 5 গুণ বেশি। এর মধ্যে মার্জালে বিলাসবহুল গাড়ি, ইকো রিসোর্ট ও ওয়ান্ডার পার্ক সহ ঢাকা, গাজীপুর, সাভার, নাটোরে রয়েছে প্রায় কয়েকশো কোটি টাকার সম্পত্তি। জেলা আওয়ামী লীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক লাকি ঘুরে বেড়ান দামি ব্র্যান্ডের গাড়িতে। এলাকায় করা হয়েছে নিজ নামে সড়ক। টাকা দিয়ে ওই পাশে দখল করে পুরোটা ব্লক করে নিচ্ছে। এখন টাকা দেওয়ার কথা দেয় 1 লোকের 100 টাকা, সে 20 টাকা দিয়ে 10 টাকা দিয়ে এইভাবে দামা চাপা দিয়ে 1 বছরের টাকা 5 বছরে হয়তো কাউকে দিচ্ছে, অনেকের টাকা দেয় না। 1-200 লোক লয়ে আসা এটা আবার জোর করে দখল করছে। এছাড়া প্রতিনিয়ত মানুষের জমি দখল, মামলা, সন্ত্রাসী দিয়ে হামলা করে মার্জাল এলাকায় নিজ নামে ছেলে আহমেদ তৌফিক রহমান অর্ণব ও মেয়ে ফারজানা রহমান ইস্পিতার নামে রেখেছেন 50 থেকে 60 বিঘা জমি। সময় সংবাদ, নরসিংদী। বেনজির আহমেদের পাসপোর্ট জালিয়াতির বিষয়ে পাসপোর্ট অধিদপ্তরের 7 কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন। দুদকের তলবে সকালে কমিশন অফিসে আসেন তারা। সরকারি চাকরিজীবী পরিচয়ে লাল রঙের অফিসিয়াল পাসপোর্ট না করার অভিযোগ সাবেক আইজিপির বিরুদ্ধে। সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে একের পর এক চাঞ্চল্যকর তথ্য, কখনো অস্বাভাবিক সম্পদের সন্ধান, তো কখনো পাসপোর্ট জালিয়াতির খবর। তদন্তে প্রতিটি দিক মাথায় রেখেই এবার দুদক নজর দিল পাসপোর্ট জালিয়াতির বিষয়ে। এ বিষয়ে তথ্য জানতে গত 13 জুন পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের তলব করে চিঠি দেয় দুদক। সে অনুযায়ী মঙ্গলবার সকালে দুদকে হাজির হন পাসপোর্ট অধিদপ্তরের সাবেক 2 অতিরিক্ত মহাপরিচালক, 2 পরিচালক, 1 সহকারী পরিচালক এবং 2 জন উপসহকারী পরিচালক। সাবেক এই আইজিপির বিরুদ্ধে অভিযোগ, তিনি সরকারি চাকরিজীবী পরিচয়ে লাল রঙের অফিসিয়াল পাসপোর্ট করেননি, এমনকি বেসরকারি চাকরিজীবী পরিচয়ে সাধারণ পাসপোর্ট তৈরিতেও আশ্রয় নিয়েছেন নজিরবিহীন জালিয়াতির।
এক পর্যায়ে নবায়নের সময় ধরা পড়লে কার্যক্রম আটকে দেয় পাসপোর্ট অধিদপ্তর। সে সময় র্যাবের মহাপরিচালক থাকায় অবৈধ প্রভাব খাটিয়ে ম্যানেজ করেন সব। পাসপোর্ট অফিসে না গিয়েই নেন বিশেষ সুবিধা। এ বিষয়ে বিস্তারিত জানতেই পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তাদের তলব করে দুদক। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। বোট ক্লাবে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ হত্যা চেষ্টা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরিমণি। 1 অক্টোবর অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করেছেন আদালত। একে কাউন্টার মামলা বলে অভিহিত করেছেন পরিমণির আইনজীবী। ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা হত্যা চেষ্টা মামলায় আত্মসমর্পণ করতে মঙ্গলবার সকালে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসেন চিত্রনায়িকা পরিমণি। আত্মসমর্পণ করে চান জামিন। 10:30টার দিকে শুরু হয় জামিন শুনানি। আসামি পক্ষেরও ছিল না আপত্তি। শুনানি শেষে পরিমণির জামিন মঞ্জুর করেন আদালত। পাশাপাশি অভিযোগ গঠনের শুনানির জন্য 1 অক্টোবর দিন ধার্য করেন। এখানে 1 নং আসামি, উনি এখন বর্তমানে একজন মা, উনি একজন নারী। ওনার প্রতি সম্মান দেখে আমরা বলেছি আমাদের জামিনে কোনো আপত্তি নেই। বিজ্ঞ আদালত আইনানুগভাবে জামিন দেন, এক্ষেত্রে আমাদের বাদীদের কোনো আপত্তি নেই। পরিমণির আইনজীবী বলছেন, ব্যবসায়ী নাসির উদ্দিনের বিরুদ্ধে পরিমণির করা ধর্ষণ চেষ্টা মামলার কাউন্টার হিসেবেই করা হয়েছে এ মামলা। বিজ্ঞ নারী শিশু নির্যাতন দমন আদালত 9-এ একটি মামলা অলরেডি চলছে। তো আমরা আদালতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বিজ্ঞ আদালতের সমন পাওয়া মাত্র উপস্থিত হয়েছি। বিজ্ঞ আদালত আমাদের সাবমিশনে সন্তুষ্ট হয়ে জামিন মঞ্জুর করেছেন। এর আগে গত 18 মার্চ এ মামলায় পিবিআই তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর 18 এপ্রিল নায়িকা পরিমণি ও জুনায়েদ বগদাদি জিমি ওরফে জিমকে আদালতে হাজির হতে সমন জারি করেন আদালত। অভিযোগ যেন পিছু ছাড়ছে না বাংলাদেশ বিমানের। গ্রাউন্ড হ্যান্ডলিং ও টিকিট বিড়ম্বনা নিয়ে আবারও অভিযোগ তুললেন প্রবাসীরা। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গণশুনানিতে নানা বিষয় তুলে ধরেন তারা। এ সময় অভিযোগের জবাব দেয় বিমান ও কাস্টমস কর্তৃপক্ষ। আর সিভিল এভিয়েশনের চেয়ারম্যান জানান, সব শ্রেণীর যাত্রীদের উন্নত সেবা নিশ্চিতে কাজ করছেন তারা। আর পাসপোর্ট অধিদপ্তর সিস্টেম হস্তান্তর না করায় চালু হচ্ছে না ই-গেট ব্যবস্থা। যাত্রী সেবা নির্বিঘ্ন করতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়োজিত রয়েছে প্রায় 30টি সেবা সংস্থা। এসব সংস্থা সেবার কতটুকু উন্নীত করেছে ও যাত্রীরা কি কি সমস্যার সম্মুখীন হচ্ছে তা নিয়ে মঙ্গলবার গণশুনানি আয়োজন করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। সিভিল এভিয়েশন চেয়ারম্যানের সভাপতিত্বে গণশুনানিতে অংশ নিয়ে প্রবাসীরা অভিযোগ করেন, গ্রাউন্ডে স্ক্যানিং জটিলতা ও টিকিট বিড়ম্বনার শেষ হচ্ছে না বাংলাদেশ বিমানের। আমরা যখন যাই বলতেছি না টিকিট নাই। হয়তো স্ক্যানিং আপনারা করেন, এমন ভাবে করেন যাতে অতি তাড়াতাড়ি হয়ে যায়, আর যদি আপনারা না করেন তাহলে আমাদেরকে ছাড়ে না। এ বিষয়ে কাস্টমস জানায়, শুল্ক আদায়যোগ্য পণ্য পরীক্ষা করতেই সময় বেশি লাগে স্ক্যানিং এ। আর বিমান জানায়, নানা কারণে সিট ফাঁকা থাকে উড়োজাহাজে। যে কোনো ফ্লাইটে শতভাগ সিটে লোক থাকবে না, নানা কারণে কিন্তু আমাদের সিটগুলো খালি যায়। যাত্রী সেবা উন্নত করতে বিমানবন্দরে বিভিন্ন সেবা বাড়ানো হয়েছে বলে জানিয়েছে সিভিল এভিয়েশন। বলছে, আগামীকাল থেকেই দেশে ফেরা যাত্রীদের ব্যাগেজ সেবা দিতে চালু হবে বিআরটিসির বাস সেবা। আগামীকাল আমরা এই দুটো শাটল বাস চালু করতেছি। আগামীকাল থেকে এই শাটল বাসটা চালু করতেছি ওই যাত্রীদেরকে কনসিডার করে যারা নাকি এখান থেকে আপনারা জানেন প্রায় লাগেজকে মাথায় করে কাঁধে করে নিয়ে এয়ারপোর্ট স্টেশনে যাচ্ছে। গণশুনানিতে আরও উঠে আসে, শাহজালাল বিমানবন্দরে ই-গেট সিস্টেম পাসপোর্ট অধিদপ্তর কর্তৃক ইমিগ্রেশন বিভাগকে হস্তান্তর না করার কারণেই সেবাটি চালু করা যায়নি। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। আর সে বছরে শেষ হচ্ছে এমআরটির মতিঝিল থেকে কমলাপুর অংশের কাজ। এর মধ্যে শুরু হয়েছে এই পর্বের সবশেষ, অর্থাৎ কমলাপুর স্টেশনের প্ল্যাটফর্মের কাজ। এদিকে প্রতিটি স্টেশনে কমপক্ষে 5টি করে ব্যাংকের এটিএম বুথ বসাচ্ছে ডিএমটিসিএল। শিগগিরই ফার্মগেট আর কারণ বাজার স্টেশন প্লাজাও চালুর পরিকল্পনা তাদের। এমআরটি লাইন 6 এখন এই শহরে ভরসার নাম, যা গতি এনেছে নগর জীবনে। এদিকে শেষ প্রান্তে চলছে পরের ধাপের কাজ, অর্থাৎ মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত এগিয়ে নিতে চলছে কর্মযজ্ঞ। এরই মধ্যে মাথা তুলে দাঁড়িয়েছে প্রায় সবগুলো পিলার। মতিঝিল প্রান্তে এগিয়েছে ভায়াডাক্ট। অন্যদিকে কমলাপুরে দৃশ্যমান হয়েছে মূল স্টেশন, হয়েছে কনকোর্স লেভেলের ঢালাই। কর্তৃপক্ষ বলছে, আসছে বছর এই অংশের অবকাঠামো নির্মাণ শতভাগ শেষ হবে। ইতিমধ্যে আমরা একটা স্প্যান ঈদের আগেই ইরেকশন কমপ্লিট করেছি, স্প্যানটি দাঁড় হয়ে গেছে। এরপরে আমরা কমলাপুর স্টেশন ভবনের কনকোর্স লেভেলের একটি অংশ আমরা ঈদের আগের দিন ছাদটি ঢালাই করেছি
এখন পর্যায়ক্রমে বাকি ছাদগুলো কনকোর্স লেভেল ঢালাই হবে, তারপরে উপরের দিকে প্ল্যাটফর্মের স্ল্যাব ঢালাই হবে। 25 সালের মধ্যে সিভিল কংক্রিটিং ওয়ার্কগুলো আমরা শেষ করতে চাচ্ছি। এদিকে প্রতিদিনের যাতায়াতে মেট্রো স্টেশন ব্যবহারকারীদের বাড়তি সুবিধা দিতে যুক্ত হচ্ছে নতুন নতুন সুবিধা। ডিজি বক্সের পর এটিএম বুথ বসেছে স্টেশনে। পর্যায়ক্রমে সরকারি বেসরকারি বেশ কয়েকটি ব্যাংক যুক্ত হবে এই তালিকায়। যাত্রী সুবিধায় বসানো হবে ছোট ছোট দোকান, আর শিগগিরই শুরু হবে ফার্মগেট আর কাউরান বাজার স্টেশন প্লাজা ভাড়ার প্রক্রিয়া। প্রত্যেকটি স্টেশনে বেশ কয়েকটি ব্যাংকের এটিএম বুথ স্থাপনের ব্যবস্থা নিয়েছি। আমরা স্টেশনগুলোতে অনেক ধরনের কিয়ক্স করবার চিন্তা করেছি, তার প্রভিশন রেখেছি। কিছু কিছু স্টেশনে ছোট বড় মিলিয়ে অনেকগুলো রিটেইল শপের সুযোগ রয়েছে। এছাড়া যাত্রী চাপ বিবেচনায় নিয়মিতই সমন্বয় করা হচ্ছে ট্রেনের সময়সূচি। উত্তরা থেকে মতিঝিল এই পথে এখন চলাচলে আস্থার নাম মেট্রো রেল। নতুন নতুন নানা সুবিধা তাতে যুক্ত করছে বাড়তি পালক। তবে এখন অপেক্ষা 2030 সাল। এমআরটির সবগুলো লাইন চালু হলে এই নগরে চলাচলে দুর্ভোগ শব্দটি আর থাকবে না, এমনটাই বলছেন কর্তৃপক্ষ। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের উন্নয়নে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখতে চীন আগ্রহী বলে জানিয়েছেন দেশটির সফররত কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লি জিয়ানচাও। সকালে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে একথা জানান তিনি। এ সময় পদ্মা সেতু, রেল লিঙ্ক, কর্ণফুলী টানেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে সহ বিভিন্ন মেগা প্রকল্প বাস্তবায়নে চীনের সহযোগিতার কথা তুলে ধরে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন বাংলাদেশের সঙ্গে চীনের উন্নয়ন অংশীদারিত্ব আগামীতে আরও জোরদার হবে। আর আগামী মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য চীন সফরের মাধ্যমে নতুন উচ্চতায় পৌঁছাবে দুদেশের সম্পর্ক। বৈঠকে বাংলাদেশের ব্রিক্স এর পার্টনার সদস্যপদ প্রাপ্তি ও রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা কামনা করেন রাষ্ট্রপতি। ঈদের মাসের প্রথম 23 দিনে দেশে এসেছে 205 কোটি 20 লাখ ডলার প্রবাসী আয়। সে হিসেবে প্রতিদিন গড়ে এসেছে 8 কোটি 92 লাখ ডলার। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে। এর মধ্যে 21 জুন পর্যন্ত দেশে 194 কোটি 19 লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। এর আগে গত মে মাসে এসেছে 225 কোটি ডলার রেমিট্যান্স, যা 46 মাসের মধ্যে সর্বোচ্চ। গত মাসে বাংলাদেশ ব্যাংক 1 লাফে ডলারের দাম 7 টাকা বাড়িয়ে 117 টাকা নির্ধারণ করার পর বৈধ পথে প্রবাসী আয় আসা বেড়েছে বলে মনে করেন খাত সংশ্লিষ্টরা। বৈশ্বিক নানা জটিলতায় রপ্তানি পণ্য পরিবহনে কন্টেনার সংকটে পড়েছে বাংলাদেশ। বাড়তি ভাড়া দিয়েও শিপিং লাইনগুলো 40 ফুটের খালি কন্টেনার সরবরাহ করতে পারছে না। লোহিত সাগরে হাউথি বিদ্রোহীদের আক্রমণের মুখে মধ্যপ্রাচ্যের বন্দরগুলোতে অচলাবস্থার সৃষ্টি হওয়ায় সিঙ্গাপুর, কলম্বো সহ এশিয়ার বন্দরগুলোতে আটকে আছে জাহাজের পাশাপাশি কয়েক হাজার কন্টেনার। শাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। ইউরোপ আমেরিকাগামী জাহাজগুলো রুট পরিবর্তন করায় আরব আমিরাত, কাতার, ওমান ও সৌদি আরব সহ আশপাশের বন্দরগুলোতে জাহাজ বেরানো অনেকটা কমে গেছে। জাহাজগুলো ডাইভার্সনের কারণে তারা কিন্তু ওই কন্টেনারগুলো ওখানে নামাতে পারছে না। সেই কন্টেনারের প্রেশার এসে পড়ছে আমাদের এশিয়ান যেই বন্দরগুলো আছে, বিশেষ করে কলম্বো, সিঙ্গাপুর, মালয়েশিয়ান পোর্টগুলো। শিপিং ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী আগে সিঙ্গাপুর কিংবা এশিয়ার ট্রান্সশিপমেন্ট পোর্টগুলোতে কোনো রকম সময় ক্ষেপণ ছাড়াই বার্থিং সুযোগ পেত ইউরোপ আমেরিকাগামী জাহাজগুলো। বর্তমানে প্রতিটি জাহাজকে বার্থিং পেতে সময় লাগছে 3 থেকে 7 দিন। খুদির যেটা আছে ওটা পরে রুট চেঞ্জের কারণে আপনার কন্টেনার ভাড়া তো বাড়ছেই, কারণ যেহেতু তাদের রুটটা অন্তত 12-14 দিন 15 দিন ঘুরে আসতে হচ্ছে। একদিকে চীনের রপ্তানির চেয়ে আমদানি তুলনামূলক বেশি হয়, সেখানে যেমন খালি কন্টেনার বেশি চলে গেছে। অন্যদিকে বাংলাদেশ থেকে ইউরোপ এবং আমেরিকায় রপ্তানি বেশি হলো, খালি কন্টেনার মিলছে না। তৈরি পোশাক শিল্প আমরা যারা অন টাইমে ডেলিভারি দেওয়ার জন্য মালামাল ফরওয়ার্ডারদের কাছে, শিপিং এজেন্টদের কাছে পাঠিয়ে দিচ্ছি, তারা কিন্তু অনবোর্ড করতে পারছে না। বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে রপ্তানি পণ্য পাঠাতে প্রতি মাসে 70,000 খালি কন্টেনারের প্রয়োজন। বাংলাদেশের রপ্তানি বাণিজ্যকে সচল রাখার জন্য দ্রুত খালি কন্টেনার সরবরাহ করার কোনো বিকল্পই নেই। চট্টগ্রামের এসএক ব্রাদার্স থেকে কমল দে, সময় সংবাদ। সময় সংবাদ আরও থাকছে। 5 বছর পর কারামুক্ত উইকিলিক্স প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ চলতি সপ্তাহে হাজির হতে পারেন মার্কিন আদালতে। দায় স্বীকার করবেন গোপন তথ্য ফাঁস অপরাধে। পাইলিংয়ের সময় ময়মনসিংহে তিতাসের
গ্যাস সরবরাহ পাইপ ফেটে গেছে। এতে ময়মনসিংহ ও নেত্রকোনার বিভিন্ন এলাকায় সাময়িকভাবে বন্ধ আছে গ্যাস সরবরাহ। পাশাপাশি শম্ভুগঞ্জে গ্যাস চালিত বিদ্যুৎ কেন্দ্র RPCL এর উৎপাদনও বন্ধ হয়ে গেছে। বাসাবাড়ি আর সিএনজি পাম্পে রাতভর গ্যাস নেই, দুর্ভোগে লাখো মানুষ। সোমবার সন্ধ্যায় ত্রিশালের রায়মনির নারায়ণপুর এলাকায় ভবন নির্মাণের কাজ করছিলেন একটি চীনা কোম্পানি। পাইলিংয়ের সময় হঠাৎ গ্যাস লাইনের পাইপ ফেটে যায়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে তাৎক্ষণিক গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় তিতাস। ফাইলিং ঢুকাইছি, এই ফাইলিং এর কাছে পরে গ্যাসের লাইনের পাইপ ফেটে গেছে। বিরাট করে একটা শব্দ হয়েছে, মানুষ আতঙ্ক। এর প্রভাব পড়েছে ময়মনসিংহ নগর ও নেত্রকোনায়। গ্যাস সরবরাহ বন্ধ থাকায় বাসাবাড়িতে জ্বলছে না চুলা। ভোগান্তিতে বাসিন্দারা, সেই সঙ্গে সিএনজি পাম্পেও কোনো যানবাহনে রিফিল করা যাচ্ছে না। ঘন্টার পর ঘন্টা লাইনে থেকেও গ্যাস না পেয়ে বিপাকে চালকেরা। কোন লোক যে বাড়িতে যাবে এই গ্যাসটা পর্যন্ত নাই। গাড়ি চালায় খাই, না গ্যাস না থাকলে তাহলে আমরা গাড়ি চালাই আমরা খাই আমি কেমনে। আমাদের বাড়ি ঘর আশপাশ ফাঁক শাক বন্ধ হয়ে গেছে, দুর্ঘটনা না শুকনা খাবার খাই থাকতে হইতেছে, তেমন গ্যাস নাই বাসায় সকালবেলা থেকে। তিতাস কর্তৃপক্ষ বলছে অনুমতি ছাড়াই নির্মাণ কাজ করতে গিয়ে সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত করেছে কোম্পানিটি। এই বিষয়ে জরিমানা সহ আইনি পদক্ষেপ নেওয়া হবে। তিতাসের লাইন আছে, তারা জানে চাই না কেন কাজটা করবো, এটা আমরা পরবর্তীতে পেনাল্টি চার্জ করব। তিতাস কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী ময়মনসিংহ জেলায় ৮৬,০০০ গ্রাহক রয়েছে। সময় সংবাদ, ময়মনসিংহ। ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার প্রজনন স্থল নিধনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। অভিযানে একটি নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় ১০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। সকালে রাজধানীর হাজারীবাগের কালুনগরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট দেলোয়ার হোসেন। এ সময় একটি ভবনে মশার লার্ভা পাওয়ায় জরিমানা করা হয় ১০,০০০ টাকা। এলাকাবাসীর অভিযোগ, সম্প্রতি হাজারীবাগ এলাকায় মাত্রাতিরিক্ত পর্যায়ে বেড়েছে মশার উপদ্রব। ওষুধ ছিটানোতেও কোনো কাজ হচ্ছে না। কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় ধীর গতিতে নামছে সিলেটের ফেঞ্চুগঞ্জের বিভিন্ন এলাকার পানি। এই মুহূর্তে ফেঞ্চুগঞ্জে আছেন রিপোর্টার ইকরামুল কবির। সরাসরি যাচ্ছি সেখানে। আমি এই মুহূর্তে আছি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায়, এবং ফেঞ্চুগঞ্জ উপজেলায় যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি সিলেট ৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহমুদুজ্জামান চৌধুরী, মরহুম মাহমুদুজ্জামান চৌধুরীর বাড়ি। এই বাড়ির পুরো আঙ্গিনা পানির নিচে তলিয়ে গেছে। আপনি দেখতে পাচ্ছেন একটি ক্লিনিক, আমার সামনে একটি হাফিজিয়া মাদ্রাসা রয়েছে, এই যে একটি সড়কের উপর মাছ ধরা হচ্ছে, বা এদিকে যে আশেপাশে যে বাড়িগুলো সব এই নূরপুর এলাকা। আমি যেই জায়গা দাঁড়িয়ে আছি এটা নূরপুর এলাকার আমার প্রধান সড়কের ডাইনে বায়ে দুই জায়গায় কিন্তু বাড়িঘর পানিতে তলিয়ে আছে। শুধুমাত্র এই এলাকা নয়, এই উপজেলার 5টি ইউনিয়ন এখন পর্যন্ত পানিতে তলিয়ে আছে। এর কারণ হচ্ছে কি, কুশিয়ারা নদী, ফেঞ্চুগঞ্জের যে কুশিয়ারা নদী গিয়েছে, কুশিয়ারা নদীর পানি খুবই ধীর গতিতে কমছে। গতকালকে সন্ধ্যার থেকে এই পর্যন্ত মাত্র 1 সেন্টিমিটার পানি কমে এই মুহূর্তে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যার কারণে এই এলাকার মানুষের ভোগান্তি কোনোভাবেই কমছে না। পানি উন্নয়ন বোর্ড বলছে আগামী 48 ঘন্টায় সিলেট অঞ্চলে বৃষ্টিপাত তেমন হবে না, কিংবা উজানেও তেমন ভারী বর্ষণ হবে না, যার কারণে এই এলাকা বন্যামুক্ত থাকবে 48 ঘন্টা, এমনই পূর্বাভাস দিয়েছে। শান্তিতে থাকবে সিলেট। কিন্তু কুশিয়ারা নদীর পানি কোনোভাবেই কমছে না। এর কারণ হচ্ছে কি, হাকালুকি হাওর উপচে পানি পড়ছে, কিংবা অন্যান্য হাওর যেগুলো আছে সেই হাওরগুলোতে পানি ভরে একাকার হয়ে গিয়েছে, যার কারণে এই কুশিয়ারা নদীর পানি নামার কোনো পথ পাচ্ছে না। নদীর নাব্যতা এতই বেশি কমে গিয়েছে, যার কারণে পানির ধারণ ক্ষমতা তার নাই বললেই চলে। সেই কুশিয়ারা নদীর পানি জনপদে উঠে যাচ্ছে, হাট বাজার বাসা বাড়ি থেকে শুরু করে পুরো এলাকায় পানি ঢুকে একাকার হয়ে গিয়েছে। এবং পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে এইভাবে বলা হচ্ছে, এবং মন্ত্রীরা, বিভিন্ন মন্ত্রী সিলেটে এসেছেন, পানি সম্পদ মন্ত্রী, ত্রাণমন্ত্রী এবং গতকালকে পাট ও বস্ত্রমন্ত্রী সিলেটে এসেছেন। তারা বারবার আশ্বাস দিয়েছেন যে অচিরেই এই পানিটা কমে গেলেও সিলেটে খনন কাজ শুরু করা হবে সুরমা কুশিয়ারা। এই খনন কাজ শেষ হলে বা খনন করা হলে হয়তো সিলেটের মানুষ বন্যার হাত থেকে রক্ষা পাবে। বারবার বন্যা হচ্ছে, এই নিয়ে দুবার হলো। মোটামুটি এই ছিল যে কুশিয়ারা নদীর পানি না কমার কারণে ফেঞ্চুগঞ্জবাসী যে ভোগান্তিতে রয়েছে এবং মারাত্মক ভোগান্তিতে রয়েছে তার সব শেষ খবর। আমরা তখন সরাসরি ছিলাম সিলেটে। অবশেষে কারামুক্ত হলেন উইকিলিক্স প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। নিজ দেশ অস্ট্রেলিয়ায় ফিরবেন তিনি।
প্রায় 5.5 বছর কারাভোগের পর একটি মামলার দায় স্বীকারের শর্তে তাকে মুক্তি দেওয়া হয়েছে। স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। কয়েক বছরের আইনি লড়াই শেষে মুক্তি পেলেন আলোচিত প্রতিষ্ঠান উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। যুক্তরাজ্যের বেলমার্শ কারাগারের একটি ছোট প্রকোষ্ঠে তিনি বন্দী ছিলেন 1901 দিন। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে মুক্ত অ্যাসাঞ্জের একটি ভিডিও প্রকাশ করেছে উইকিলিক্স। একটি মামলায় অপরাধের দায় স্বীকার সংক্রান্ত চুক্তিতে পৌঁছানোর পর মুক্তি পেলেন আলোচিত এই সংবাদকর্মী। স্বীকার করবেন মার্কিন জাতীয় প্রতিরক্ষা সংক্রান্ত তথ্য ফাঁসের ষড়যন্ত্রের দায়। আইনজীবীরা বলছেন এ অপরাধে 62 মাসের কারাদণ্ড হতে পারে অ্যাসাঞ্জের। তবে ব্রিটেনে কাটানো 5 বছরের কারাজীবন এই সাজার অন্তর্ভুক্ত হওয়ায় নিজ দেশ অস্ট্রেলিয়ায় ফিরতে পারবেন উইকিলিক্স প্রতিষ্ঠাতা। যদিও অভিযোগের দায় স্বীকার করে 5 বছরের দণ্ডের বিনিময়ে পাওয়া এই মুক্তি গণমাধ্যমের স্বাধীনতায় দীর্ঘমেয়াদে কী প্রভাব ফেলতে পারে তা নিয়ে প্রশ্ন উঠছে। ফ্রিডম অব দ্য প্রেস ফাউন্ডেশনের অ্যাডভোকেসি ডিরেক্টর সেথ স্টার্ন বলেছেন, এই রায় ভবিষ্যতে সাংবাদিকদের জন্য হুমকি হিসেবে কাজ করবে। 52 বছর বয়সী অ্যাসাঞ্জ ইরাক ও আফগানিস্তান যুদ্ধ নিয়ে মার্কিন সামরিক বাহিনীর কয়েক লাখ গোপন নথি ফাঁস করে ঝড় তুলেছিলেন আন্তর্জাতিক মহলে। এরই জেরে তার বিরুদ্ধে জাতীয় প্রতিরক্ষা সংক্রান্ত তথ্য ফাঁসের ষড়যন্ত্রের অভিযোগ আনে যুক্তরাষ্ট্র। এরপর থেকে মামলায় জর্জরিত অ্যাসাঞ্জ গত কয়েক বছর ধরেই ছিলেন যুক্তরাজ্যের কারাগারে। অধরা শ্রেয়সী অথই, সময় সংবাদ। সেমিফাইনালে ওঠার সুযোগ থাকা সত্ত্বেও কেন ধীর গতিতে খেলেছে ব্যাটাররা, এমন প্রশ্নে হাস্যকর এক জবাব দিয়েছেন নাজমুল হোসেন শান্ত। টাইগার অধিনায়ক বলেন, পাওয়ার প্লেতে বেশ কয়েকটি উইকেট হারানোই তারা ধরে নিয়েছিলেন 12 ওভার 1 বলের মধ্যে 116 রান করা সম্ভব নয়। তাই সেমির সমীকরণ ভুলে কোনো মতে ম্যাচটা জিতে বিশ্বকাপ শেষ করতে চেয়েছেন তারা। যাচ্ছে তাই পারফরমেন্সের জন্য দর্শকদের কাছে ক্ষমা চেয়ে দায় সেরেছেন ক্যাপ্টেন শান্ত। আমাদের প্ল্যান ছিল যদি আমরা ভালো শুরু করে আর্লি উইকেট যদি আমাদের না পড়ে তাহলে আমরা ওই সুযোগটা নিব, বাট যখন আমাদের 3 উইকেট পড়ে গেল আর্লি তখন আমাদের প্ল্যানটা ডিফারেন্ট ছিল যে কীভাবে আমরা ম্যাচটা জিততে পারি, কারণ আমাদের প্ল্যানই আমরা কীভাবে ম্যাচটা জিততে পারি। সো তারপরে আমি বলবো যে মিডল অর্ডাররা ওইরকম ভালো ডিসিশন নেয়নি। আমরা অ্যাজ এ টিম হিসেবে পুরো বাংলাদেশের ফ্যানদের লেট ডাউন করেছে। অ্যাজ এ ব্যাটিং গ্রুপ স্পেশালি আমরা দেশের মানুষকে ওরকম ভালো কিছু দিতে পারেনি, এটার জন্য অবশ্যই উই ফিল সরি। নারীর গাড়ি চালানো দেখতে এখন অভ্যস্ত নয় সমাজ, তবে নিজে গাড়ি চালানোর স্বাধীনতা উপভোগ করছেন অনেক নারী। 10 বছর ধরে নিজে হাতে কলমে নারী পুরুষ উভয়কেই গাড়ি চালানো শেখাচ্ছেন ব্র্যাক ড্রাইভিং স্কুলের ইনস্ট্রাক্টর আসিনা খাতুন। তার সঙ্গে কথা বলেছেন রিপোর্টার উম্মে হানি। দর্শক, মোবিল প্রেজেন্ট না থামার গল্পে আপনাদের সঙ্গে আছি আমি উম্মে হানি। এখন আমি আছি ব্র্যাক ড্রাইভিং স্কুলে এবং আমি আজকে কথা বলবো এখানকার ইনস্ট্রাক্টর আসিনা খাতুনের সঙ্গে। আপনার হাতে খড়িটা আসলে কিভাবে হলো? আমার হাতে খড়িটাও এই ব্র্যাক ড্রাইভিং স্কুলে, এখানেই আমি শিখেছি। এখানে শেখার পরে এখানেই আমি চাকরি করতেছি। কিছু প্রতিবন্ধকতা তো আসে, সেটা হয়তো বা আমার নিজের দিক থেকে আসেনি, আসছে মানে ফ্যামিলির দিক থেকে। তারা তো নিশ্চয়ই মনে করেন রাজশাহী থেকে ঢাকায় আসা, এটা তো সাপোর্ট দিতে চাই না। এমন কোনো অভিজ্ঞতার কথা বলবেন যে আপনি গাড়ি নিয়ে রাস্তায় গিয়েছেন, ইচ্ছাকৃতভাবে আপনাকে একটু ছোট দেখানোর চেষ্টা করছে? পাম্পে গ্যাস নিতে গেছি, তো একটা পুরুষ আসলো গাড়িটা নিয়ে এসে দেখছে যে একটা মহিলা দাঁড়িয়ে আছে গ্যাস নিচ্ছে। তো ওনার কি হয়েছে আমি জানি না, চাবিটা ফেলাই দিছে, দিয়ে বলতেছে আমি আর ড্রাইভিং করব না, এখন থেকে মেয়ে মানুষই রাস্তায় বেরোইছে, মেয়ে মানুষই সব করবে, মেয়েরাই সব কিছু, গ্যাস না নিয়ে সে চলে গেছে। আপনি যখন ড্রাইভিং সিটে বসেন, এটা আপনার কতটুকু স্বাধীনতার স্বাদ দেয়? তখন সত্যি আমার অনেক স্বাধীন লাগে। স্বাধীন লাগার কারণ হলো এত বড় একটা জিনিস আমি নিজে কন্ট্রোল করতেছি, নিজেকে নিয়ন্ত্রণ করতেছি, প্লাস আশেপাশে যা কিছু আছে সব কিছু অনেক প্রাউড লাগে। নারীরা ড্রাইভিং করতে পারে না, আমাদের সমাজের পুরুষতান্ত্রিক একটা চিন্তা, এটা থেকে আসলে আমাদের বের হয়ে আসার উপায়টা আসলে কি? আমাদের আসতে হবে, করতে হবে, তবেই আমরা সামনে ওনাদের কথার উত্তর দিতে পারবো যে মেয়েরা পারে না। অবশ্যই মেয়েরা পারে। নারী এবং পুরুষ উভয়কেই প্রশিক্ষণ দিয়ে যাচ্ছেন আসিনা। আমরা প্রত্যাশা রাখি নারীরা থেমে না গিয়ে এই পেশার সাথে যুক্ত হবে আরও নারী। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। শেখ হাসিনা কারোর সাথে জেলাসি করে না। শেখ হাসিনা ফাদার অব দ্য নেশনের মেয়ে, বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে। আমি দেশও বেচি না, দেশের স্বার্থ বেচি না।
দেশের স্বার্থ বিবেচনায় হবে তিস্তা মহাপরিকল্পনা চুক্তি। রেল ট্রানজিট দিলে সমস্যা কোথায়, প্রশ্ন প্রধানমন্ত্রীর। যারা দেশ বিক্রির কথা বলে তারাই হয়েছে ভারতের কাছে বিক্রি। বেগম জিয়াকে বিদেশ পাঠাতে মিশনগুলোতে দৌড়ঝাঁপ করেছে বিএনপি। সংবাদ সম্মেলনে জানালেন মির্জা ফখরুল, প্রধানমন্ত্রীর ভারত সফর ব্যর্থ, চুক্তি হয়েছে দেশের স্বার্থবিরোধী। এবং রূপকথাকেও হার মানায় ছাগলকান্দে আলোচিত মতিউরের স্ত্রী লায়লা। শিক্ষক হয়েও পাহাড় সম সম্পদের মালিক। বেনজিরের পাসপোর্ট জালিয়াতি নিয়ে 7 কর্মকর্তাকে দুদকে জিজ্ঞাসাবাদ। এই ছিল সময় সংবাদ। এরপর বাংলার সময় থাকবেন সহকর্মী ইমদাদ। আপনাকে ধন্যবাদ। বাংলার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।